নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মোদির বন্ধু নামে ডিজিটাল প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত রাজ্য বিজেপি থেকে শুরু করে শ্রীভূমি জেলা বিজেপি। যুব সমাজের মন জিততেই মোদির বন্ধু 26 ভোটের মুখে নতুন সমীকরণ। মোদিকে সামনে রেখে ডিজিটাল যুদ্ধ। শ্রীভূমিতে বিজেপির নতুন কৌশল। যুব ভোটারদের টানতে বিজেপির পরিকল্পনা। মোদির বন্ধু কি বদলাবে ভোটের সমীকরণ? ডিজিটাল প্রচারে এগোতে চাইছে বিজেপি। মোদির নামেই ভোটের বড় কৌশল বিজেপির। 2026 বিধানসভা নির্বাচনের আগেই নতুন কৌশল বিজেপির চাল। মোদির বন্ধু বিশেষ কার্যক্রমকে হাতিয়ার করে এবার কি শ্রীভূমির রাজনৈতিক মঞ্চ দখলের প্রচেষ্টা? ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় নতুন এই অনুষ্ঠানের সূচনা। 2026 সালের আসামে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বা ডিজিটাল প্রচারকেই বড় হাতিয়ার করতে চাইছে বিজেপি। নতুন ও নিরাপদ উন্নত আসামের সহযাত্রী। মোদির বন্ধু এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। মোদির বন্ধু ইতিমধ্যে শ্রীভূমিতে এই কর্মসূচিকে ঘিরে একটি বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ডিজিটাল স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিজেপি সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ আসলে 2026 নির্বাচনের আগে এক নতুন কৌশল। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছানো, বিশেষ করে যুব প্রজন্মের মনে প্রভাব তৈরি করা এর মূল লক্ষ্য। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে গত কয়েক বছর যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সেই পরিবর্তনের গল্পই সাধারণ মানুষের সামনে তুলে ধরবে মোদির বন্ধু কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল স্বেচ্ছাসেবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রচার করবেন। আগ্রহীরা www.modibandhu.com http.www.modibandhu.com ওয়েবসাইটে লগইন করে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারবেন বলেও জানানো হয়েছে। শ্রীভূমির রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে রাজনীতিতে ডিজিটাল প্রচারের গুরুত্ব অনেক বেড়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতেই সোশ্যাল মিডিয়ায় বড় ভূমিকা পালন করছে। সেই কারণে বিজেপি আগেভাগে এই কৌশল গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। বন্ধু ডিজিটাল ভলান্টিয়ার্স এই ক্যাম্পেইনটা আগেই লঞ্চ করা হয়েছে, আর এই বরাকবেলি ভিত্তিক এটা লঞ্চ হলো আমাদের শ্রীভূমি জেলায় গতকালকে বঙ্গভবনে এটা লঞ্চ হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক, আমাদের রাজ্যিক যুব মোর্চার প্রেসিডেন্ট, আমাদের ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট চিরব্রত চক্রবর্তী এবং রাজ্যিক যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ডক্টর মিলন দাস, এরা সকল উপস্থিতিতে এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় গতকাল এটা লঞ্চ করেছেন এই বঙ্গভবনেই। এটার মূল উদ্দেশ্য, যারা মোদিজির বন্ধু নিজে ভাবে দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে নয়, মোদিজির স্বার্থে নয়, দেশের স্বার্থে যারা দেশের প্রধানমন্ত্রীর বন্ধু হতে চায়, তারা ভলান্টারিলি মোদিজির বিভিন্ন পদক্ষেপের তারা প্রচার করবে, প্রচার ক্যাম্পেইন হবে। এটা ভলান্টিয়ার্সরা তো ক্যাম্পেইন করবে। ডিজিটাল ভলান্টিয়ার্স মানে যারা মোবাইলে, মানে ইলেকট্রনিক্যালি করবে, মোবাইলে করবে। এটা লঞ্চ করা হয়েছে আমাদের এই বরাক উপত্যকায়, গতকালকে করা হলো। আর এখানে সব এলাকার, আমাদের জেলার হাইলাকান্দি, কাছাড় জেলার অনেক যুবকরা বন্ধুরা এসেছিল এবং এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে, যুক্ত হতে পারবে। ডিজিটাল ভলান্টিয়ার আমাদের এটাতে যুক্ত হতে পারবে এবং সকলে মিলে আগামী লোকসভা নির্বাচন তো অনেক দেরি আছে, বিধানসভা নির্বাচন আছে আমাদের আসামে, পশ্চিমবাংলা এবং আরও 3টি রাজ্যের নির্বাচন আছে, তামিলনাড়ু, পুদুচেরি, এগুলো তো নির্বাচন আছে, তো কেরলের নির্বাচন আছে। তো এর প্রাককালে এটা লঞ্চ করা লাভ হয়েছে আমাদের সমগ্র ভারতবর্ষে মোদিজির যে সমস্ত অ্যাক্টিভিটিস থাকবে এগুলার প্রচার এই ডিজিটাল ভলান্টিয়ার্সরা করবে। তবে উঠছে প্রশ্ন, এই উদ্যোগ কতটা সাড়া ফেলবে যুব সমাজের মধ্যে? শ্রীভূমির অনেক তরুণের মতে ডিজিটাল প্রচার অবশ্যই আধুনিক রাজনীতির অংশ, কিন্তু তারা বাস্তব উন্নয়ন এবং কর্মসংস্থানের দিকেও নজর রাখতে চান। আবার অন্য একটি অংশ মনে করছে মোদী সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের অবকাঠামো ও প্রশাসনিক পরিবর্তন অনেকটাই মানুষের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। রাজনীতির ময়দানে এবার ডিজিটাল যুদ্ধ।
মোদির বন্ধু বিশেষ কার্যক্রমকে হাতিয়ার করে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং প্রশ্ন থাকছে এই যে নতুন ডিজিটাল মোদির বন্ধু ডিজিটাল ভলেন্টিয়ার একটা যুব প্রজন্মের উপর কিভাবে প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায় মোদির বন্ধু কর্মসূচি শুধুমাত্র ডিজিটাল প্রচার নয়, 2024 সালে নির্বাচনের আগে বিজেপির বড় রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় ডিজিটাল অভিযান কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে এবং আসন্ন নির্বাচনের অঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে। ত্রিভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, স্কাই 18 বাংলা। হুড় করে বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। হঠাৎ করে সিলিন্ডারের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ লোকেরা। ভোটের প্রাক মুহূর্তে এই দাম বৃদ্ধির জন্য অসুবিধার মুখে কি পড়বে বিজেপি? ভোটের মুখে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি, চাপে পড়বে বিজেপি। ভোটের আগে যেন রান্নাঘরে আগুন, দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের, চাপে সাধারণ মানুষ। নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মহিলাদের প্রকল্প বনাম গ্যাসের দাম। আসামের রাজনীতিতে নতুন সমীকরণ। ভোটের অঙ্কে পড়বে প্রভাব। শ্রীভূমিতে বাড়ছে আলোচনা। ভোটের আগে বিজেপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। ভোটের আগে আগুন আবার রান্নাঘরে। এবার এলপিজি গ্যাসের দাম বেড়ে হলো বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে 114 টাকা এবং ঘরোয়া সিলিন্ডারের দাম হয়েছে 60 টাকা। এবার প্রশ্ন উঠছে এই মূল্য বৃদ্ধি কি নতুন রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলবে? আসামের রাজনীতিতে কি প্রভাব ফেলবে এই নতুন মূল্য বৃদ্ধি? একদিকে হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। ভোটের প্রাক মুহূর্তে আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে এক ধাক্কায় 60 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 114 টাকা। এই মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল। বিশেষ করে গৃহিণীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, কারণ রান্নাঘরের খরচ সামলানো এখন আরো কঠিন হয়ে উঠছে। শ্রীভূমিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তার উপর আবার গ্যাসের দাম বাড়ায় সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়ছে। অনেক ছোট হোটেল ও খাবারের দোকানের মালিকরাও চিন্তায় পড়েছেন, কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় ব্যবসায় খরচ আরো বেড়ে যাচ্ছে। রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এটা তো সবাই জানেন আপনারা, দাম বেড়েছে। এলপিজি সিলিন্ডার ডোমেস্টিকটা 60 টাকা আর কমার্শিয়ালটা 140 টাকা বেড়েছে। কিন্তু এমনিতেই তো আমাদের আপনারা নিশ্চয়ই আমার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আমরা সবসময় এটা জিনিসপত্রের দাম যে হু হু করে বেড়ে যাচ্ছে, অনবরত বাড়ছে, টাকার দর পড়ে যাচ্ছে বাজারে, তার জন্য আমরা সবসময় এটা প্রতিবাদ করছি, দাবি জানাচ্ছি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য সরকারের কাছে। কিন্তু একদম অযৌক্তিকভাবে এই সময়তে হঠাৎ করে এলপিজির দাম বেড়ে গেল এবং সরকার বা স্থানীয় প্রশাসন এটা রোধ করার মানে এটাকে প্রতিহত করার বা কোনো রকম উদ্যোগ নিচ্ছে না স্থানীয় প্রশাসন থেকে। আর যুদ্ধের জুজু দেখিয়ে এই আমাদেরকে মানে অহেতুকভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে। অতএব আমরা এটার প্রতিবাদ জানাই এবং এইরকম সিদ্ধান্তের জন্য ধিক্কার জানাই। কারণ এমনিতেই মানুষ, আমরা সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল হচ্ছে, তার উপরে হচ্ছে যে তেল এবং গ্যাসের দাম যখন বাড়বে, জিনিসপত্রের দামও অটোমেটিক বাড়বে, যেটা সাইকেলে চলায়। হ্যাঁ, তো আরও মানুষের অবস্থা দুর্দশা, মানুষ আরও দুর্দশাগ্রস্ত হবে। তাই আমরা এটা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই এবং আমরা বলছি যে সরকার অবিলম্বে এটা রোধ করার ব্যবস্থা নিন, এই দাবি জানাই আমরা। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই মূল্যবৃদ্ধি কি আসামের রাজনীতিতে প্রভাব ফেলবে? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিরোধী দলগুলির অভিযোগ,
সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে কেন্দ্রের নীতি। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও বিভিন্ন দেশের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ছে। তবে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। বিশেষ করে মহিলাদের জন্য আসাম সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প ও আর্থিক সুবিধা দিচ্ছে বলে বিজেপি নেতৃত্ব দাবি করছে। তবে একই সময় গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকেই দ্বিধায় পড়েছেন। ভোটের আগে আগুন আবার রান্নাঘরে। এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এই মূল্য বৃদ্ধিকে ঘিরে কিন্তু মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবার ঘরোয়া সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে 7 টাকা এবং ব্যবসায়ী সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে 114 টাকা। সেই বিষয়কে নিয়ে এবার হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রান্নার গ্যাস এমন একটি বিষয় যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। তাই নির্বাচনের আগে এই মূল্য বৃদ্ধি ভোটের অঙ্কে কিছুটা প্রভাব ফেলতেই পারে। এরই মধ্যে অনেক জায়গায় সিলিন্ডারের ঘাটতির অভিযোগও উঠেছে। কিছু গ্রাহক জানিয়েছেন বুকিং করার পরও নির্দিষ্ট সময় সিলিন্ডার পাচ্ছেন না, ফলে সমস্যা আরো বাড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং বিভিন্ন দেশের সংঘাতের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে রান্নাঘরের আগুন এখন যেন রাজনৈতিক ময়দানেও ছড়িয়ে পড়ছে। মূল্য বৃদ্ধি ও সিলিন্ডারের ঘাটতির এই পরিস্থিতি আসন্ন নির্বাচনের আগে কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, স্কাই 18 বাংলা নিউজ। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে শিলচরে অগ উপজেলা কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে শিলচরে অগ উপজেলা কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা। অসম গণ পরিষদ দলে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর আজ শিলচর ফিরে দলের জেলা কার্যালয়ে উপস্থিত হন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। এদিন অগপয়ের জেলা কার্যালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের জেলা নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। দলীয় কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া ও জিন্দাবাদ ধ্বনির মাধ্যমে অগপ নেতৃবৃন্দ বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে বরণ করে নেন। এ সময় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমউদ্দিন বরভূঁইয়া বলেন, জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে তিনি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছেন। আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মরহুম মইনুল হক চৌধুরীর পরে সোনাইতে নট অনলি আমিনুল হক লস্কর, যতজন এমএলএ ছিলেন, যা এমএলএ ছিলেন এক্সেপ্ট মইনুল হক চৌধুরী, সবাই মিলে সারা সর্বকারের সব এমএলএ যদি যোগ করি 1200 কোটি টাকা হবে না। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিই। এটা কাজ না, আসলে আমিনুল হক সাহেবের কাজ কি জানেন? এনআরটিএস এর সিসি ব্লকের রাস্তা হলে বলে ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এটা থেকে টাকা উঠে করে নেওয়া। এনআরটিএস এর রাস্তার সাইনবোর্ডের টাকা নেওয়া, রাস্তার টাকা উঠে নেওয়া, এইগুলো ডেভেলপমেন্ট। এগুলো না, ডেভেলপমেন্টের পরিভাষা আপনাদেরকে বদলে দিয়েছেন সোনাইতে গত 16 থেকে। আপনারাও কোয়েশ্চেন এইভাবে করেন, ডেভেলপমেন্ট কি হবে? সোনাইতে 540 কোটি টাকা একটা 4 লেন রাস্তা এবং ব্রিজ, যেটা অরিজিনালি প্রপোজ ছিল আইএসপিটি টু আইজল, আইএসপিটি টু ত্রিপুরা। এই স্কিমটা আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি স্টার্ট করি। তৎকালীন ডিসি কীর্তিজলি মহাশয়কে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, ওনার প্রপোজালটা অ্যামেন্ডমেন্ট করে এটা রংপুর থেকে কাশীপুর, ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, শহীদপুর, সোনাবাড়িঘাট হয়ে কাবুগঞ্জ হয়ে এই রাস্তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হবে। তার জন্য মুখ্যমন্ত্রী 3-3বার লেটারও দিয়েছেন, দিল্লিতে পার্সোনালি গিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি স্যালুট করি মুখ্যমন্ত্রীদের। আর এই যে রাস্তা, এটার রংপুর থেকে এই ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড় হওয়াতে 4 লেন ব্রিজ, 4 লেন রাস্তা, 30 কিলোমিটার, 540 কোটি টাকা ইনক্লুডেড হয়েছে সোনাই পার্ট। কথাটা বুঝেছি, অনলি সোনাই পার্ট। এইটাই হলো সোনাইয়ের ইকোনমিক্যালি ডিপেন্ড, সোনাই চেঞ্জ হওয়ার মেইন। এটা কি ডেভেলপমেন্ট না? না এনআরটিএস এর রাস্তা, 30 গাড়ি লালমাটি,
ইন্টিগ্রেটেড ডিসি অফিস কার জায়গাতে হয়েছে, কোথায় হয়েছে, সার্কিট হাউস এখন কোথায় হচ্ছে, শিলচর বাইপাস 14 কোটি টাকা আপনারা রেখেছেন, এখানে কোনো রাস্তা ছিল, গাড্ডা ছিল, সেই গাড্ডাকে আমি 7 মাসের ভিতরে 14 কোটি টাকা খরচা করে চকচকা রাস্তা বানিয়ে দিয়েছি। মৈলজ্যোতি হায়ার সেকেন্ডারি স্কুলে 7.5 কোটি টাকা ডাবল স্টুডেন্ট বিল্ডিং কমপ্লিট হওয়ার, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারিতে 3.5 কোটি টাকা, বাদরি ব্রিজ পেন্ডিং ছিল। উনি যদি সরকার পক্ষের এত বড় নেতা ছিলেন, উনার সময় তো বাদরি ব্রিজ মানুষের রোজ মেমোরেন্ডাম দিত যে বাদরি ব্রিজ অ্যাপ্রোচটা করে দেয়, মাত্র 4 কোটি টাকার কাজ, 500 কোটি টাকার কাজ না, ওটা তো বাদ দেন, ওনার শব্দেরও বাইরে, মাত্র 4 কোটি টাকার বাদরি ব্রিজ অ্যাপ্রোচ। উনি বিধায়ক ছিলেন, সরকার পক্ষের ডেপুটি স্পিকার ছিলেন, ক্ষমতা হয়নি উনার বাড়ির সামনে সেই ব্রিজটা অ্যাপ্রোচ করা, এই উনার কর্মদক্ষ। টুঙ্গিপাড়ের ব্রিজ অ্যাপ্রোচ হয়েছে, শিলঘাটের ব্রিজ আমার উত্থাপন করা বিধানসভাতে প্রশ্নের উত্তরে কনভিন্স হয়ে আমার মুখ্যমন্ত্রী সেখানে ব্রিজ দিয়েছেন, প্রায় 4 মাসে কমপ্লিট হবে, একদম ফাইনাল স্টেজ আছে। রাস্তার হিসাব আমি দেবো না, আপনারা অনুরোধ করবো একদিন গাড়ি নিয়ে ঘুরে চলে আসবেন, দনরির রাস্তা ঘুরে আসবেন। 20 কোটি টাকার ইরিগেশন হয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ করি যে কোনো দিন দনরিতে যাবেন, কৃষক ভাইদের জিজ্ঞেস করবেন এই ইরিগেশনে কী লাভ হয়েছে, পরিবর্তন আপনারা দেখবেন। আসামের ভিতরে একমাত্র একটা সময় যেখানে কৃষকদের মাঠে যাওয়ার রাস্তা পিস আছে, সেটা হলো সোলাই সরকার, কথাটা বুঝি, গোয়ালিয়া আইডিয়ার কাজ চলছে। আমি আর 800 করোড়ের, আজকে আবার বলছি আমি 800 কোটি টাকার আমার সবচেয়ে ড্রিম প্রজেক্ট, যেটা নিয়ে আমি 4 বছর লড়েছি, ইরিগেশন স্যাংশন হয়েছে, অ্যাওয়ার্ড স্টেজে আছে। অনলি সিডব্লিউসির একটা ডাটা যেটা রিভেরিফিকেশনে প্রয়োজন হয়েছে, না হলে আজকের দিনে আমরা সেটা প্রাইম মিনিস্টারে আজকে যেটা ফাউন্ডেশন করছেন হাই স্পিড করিডোর, এটা গেম চেঞ্জার, এটা প্রজেক্ট বরাকের গেম চেঞ্জার প্রজেক্ট। কেন দেব না আমি বলবো, আর একটা এই প্রজেক্টের মতো 800 কোটি টাকার ইরিগেশন সেকেন্ড লার্জেস্ট প্রজেক্ট ছিল, আজকের দিনে হয়তো পিএম এটার ফাউন্ডেশন করতেন, যেহেতু টেকনিক্যাল ডাটার আরও প্রয়োজন, এত বড় প্রজেক্ট, এই জন্য হয়তো 6 থেকে 7 মাস পরে আগামী অক্টোবরে আমরা এই ইরিগেশনের ফাউন্ডেশন। আজকে আগামী 14 তারিখ দেশের প্রধানমন্ত্রী আসছেন, সবাই জানেন প্রধানমন্ত্রী পলিটিক্যাল মিটিং করতে আসে, অনেকে বলে প্রধানমন্ত্রী মিটিং নাও, বরাক ভ্যালির অর্থনীতি চেঞ্জ হবে। আমি জয়েন করার পিছনে থার্ড কারণ হাই স্পিড করিডোর। বরাকের যদি সিরিয়াসলি, যদি আমি আপনাদেরকে বলছি রাজনীতির মধ্যে বলছি, যদি বরাকের ডেভেলপমেন্ট, রিয়েল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, আদার্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেগুলা কোনোদিন কেউ ভাবতে পারেনি, কল্পনাও করতে পারেনি, সেটা সম্ভব হবে এই হাই স্পিড করিডোরের জন্য। মাত্র 5 ঘন্টার ভিতরে আমরা গুয়াহাটি থেকে একদম স্মুথলি আমরা শিলচর বরাকভ্যালি পৌঁছে যাব। আমাদের ক্যারিং কস্ট গুয়াহাটি থেকে শিলচর, ক্যালকাটা টু গুয়াহাটি যত টাকা, গুয়াহাটি টু শিলচর তত টাকা, এখন সেই রেট কমে 50% হয়ে যায়। যখন এই একটা টাইলস যদি 50% কমে যায়, তাহলে এখানে ট্রেডিং বাড়বে। এদিকে মিজোরাম আছে, একদিকে ত্রিপুরা আছে, পার্ট অফ মণিপুর, জিরিবাম আছে, বরাকভ্যালি ট্রেডিং হবে। ইন্ডাস্ট্রি যারা করবে, আজকে পেপার মিল গভর্নমেন্টে কিনে আপনারা দেখে আসবেন। আপনাদেরকে অনুরোধ করছি, বিফোর ইলেকশন আপনারা সাংবাদিকদের, আমি গাড়ি ব্যবস্থা করে দেব। পেপার মিলে মুখ্যমন্ত্রী যে স্টেপ নিয়েছে, সেখানে ইন্টারনালি পুরো রোডস, আদার্স ফেসিলিটি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি
আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। পয়লাপুল জহর নবোদয় বিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু, র্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য। পয়লাপুল জহর নবোদয় বিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু, র্যাগিংয়ের অভিযোগ চাঞ্চল্য। কাছাড় জেলার পয়লাপুল স্থিত পিএমসি জওহর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে নবম শ্রেণীর ছাত্র অরিন্দম দাস বয়স 15 এর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের বাড়ি শিলচরের চ্যাংকুড়ি কুকুবাড়ি এলাকায় বলে জানা গেছে। আজ সকালে বিদ্যালয়ের জুনিয়র হোস্টেলের বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ দেখতে পান অন্যান্য ছাত্ররা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাকে আত্মহত্যা বলে সহজে মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের কিছু সিনিয়র ছাত্রের র্যাগিং এর শিকার হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তাই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বাস কুমার রানা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তদন্ত চালায় এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে তিনি জানান। রিপোর্টিং করা হয়েছে রবিবারে, এত ছুটিতে বাড়িতে আসছিল, তো এত ভালো আসছিল। সোমবারের রাতে আমার লগে, গতকালকে আমার লগে কথা কইছে, কথা কয়ে কইছে, বাবা তুমি কিতা করডা রে? না খাইলিস, খাওয়া দাওয়া করছো নি? ওই খাইলিছি। তুমি খাইলিছো, কিতা দিয়ে খাইছো? না খাইছি বলো। তখন কিতা করবা? একটু পড়াশোনা করবো বাবু, পরীক্ষা তো আই গেছে বলে। হয় পরীক্ষাটা কবে বলে? শুক্রবার থেকে বাবা। ওইটুকু আমার মাত, এইটুকু আমার লাস্ট মাত। আমি বলে বাবা যাই ঝগড়া করিও না, আর তোমরা ওই যে সিনিয়র টিনিয়র আছে এটা মান্যতা দিয়ে চলাফেরা করিও, কারণ যেহেতু কোনো সিনিয়র আছে, হ্যাঁ সিনিয়র আছে, এখানে আইন যেটা আছে এটা আইনটা লঙ্ঘন করবা না। যা করবার দুষ্টামি করে লাইছো আর করিও না। দুষ্টামি তো করো এই বাচ্চারাই, কিন্তু করিও না। আত্মহত্যা বলতে পারি না, রেগিংও বলতে পারি না, কারণ আমি খাইছি না কিছু। আমি পাইছি কিটা সারে নামাই লিছে, আমার সকালে ফোন করিয়া কইছে সারে যে তোমার ছেলেটা সুসাইড করছে, বুঝছেন না, ওইটুকু। তো আমার ছেলেটা সুসাইড করছে, কিভাবে করছে না করছে আমি গেছিলাম কি খাজে, তো খাজের জায়গায় ফোন করছি, ওখানে আমি সাইকেল টেকেল ফালাইয়া দৌড়ে আইছি একটা গাড়ি নিয়ে। নাই না স্যার, 5 মাস হইব, 5 মাস আগে হইব। তো আমি ভাবতেছি না, আমি ভাবতেছি যদি সিনিয়রটা কিছু করিয়া থাকে তাইলে বা আত্মহত্যা হইয়া থাকে, এটা একটু খতিয়া দেখা হয়। জেএনবি পয়লাপুর কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে এটা। কালকে বাবাকে কল করেছিল যে সে ভালোই আছে, কথাবার্তা ঠিকই ছিল। 9টার পরে কল করেছিল, কিন্তু আজকে সকালে হাউস মাস্টার যেন আমাদের ইন্সপেক্টর ডক্টর পুলিন স্যার তাই কল করিয়া গড়ে কইছে যে আমার বাইরে পাওয়া যায় না। তো তারপরে আবার আমি কল করছি, তো সেকেন্ডবার কল তাই রিসিভ করছি। রিসিভ করার পরে কইছে যে না পাওয়া গেছে, বাট সুসাইড করে লিছে, গামছা লাগাইয়া ইয়ের মধ্যে বাথরুমের গ্রিলের মধ্যে সুসাইড করে লিছে। আমরা এইরকম পাইছি না কিছু, আমরা পাইছি ম্যাজিস্ট্রেট স্যারে তারা রিকভার করছে, নামাইছে। তারপরে আমরা দেখছি তারা রিকভারি ভ্যান অ্যাম্বুলেন্সে উঠাই লিছে, তো ওইটাই আমরা দেখছি। এখানে দেখুন সন্দেহ থাকতেই পারে, সবের একটা সন্দেহ আছে। ছেলেটা অত স্ট্রং আসলো, মানে আমার বাইরে অত স্ট্রং আসলো, এইরকম কোনো করার কোনো মানে যুক্তি আছে না, কিরকম ওই গেছে ওইটাই আমরা একটা ডাউট আছে আমার কাছে। আমার দুইটাই ডাউট আছে, ওইতে সিনিয়রে টর্চার করছে, এটার থ্রুতে করছে, আর নাইলে সিনিয়ররা করে করছে। कल नहीं, आज सुबह की एक घटना है और अभी उसका डिक्लेरेशन ऑफिशियली तो मेरे पास नहीं है, क्योंकि मेडिकल की जो प्रोसीजर है वो भी हो रही है और जो पुलिस का प्रोसीजर है वो भी किया जा रहा है। सुबह 5:40 पे मुझे खबर मिली, हमारे पीटी सर ने फ़ोन करके बताया कि एक बच्चा शिवालिक जूनियर सदन में अनकॉन्शियस हालत में है। तुरंत सारे हमारे स्टाफ के लोग भी और
जो भी कंसर्न लोग थे सब वहाँ पहुँचे और वो बच्चे को तुरंत स्टाफ नर्स को बुला के जो हमारा प्रोटोकॉल है, जो प्रोसीजर है, उसको फॉलो करते हुए तुरंत ही हमने पुलिस को भी घटना की सूचना दी और वहाँ से जो मजिस्ट्रेट लेवल के जो अधिकारी थे वो भी आए और जो उसका प्रोसीजर है वो फॉलो किया जा रहा है। उनके पेरेंट्स को भी सूचना दी है, कंसर्न हमारा जितना भी विभागों को और अपने डिपार्टमेंट को जहाँ जानकारी देनी थी वो भी तुरंत दी और उसकी 3 टियर हमने स्कूल लेवल पर भी, स्टेट गवर्नमेंट लेवल पर भी और हमारे डिपार्टमेंट के नवोदय के लेवल पर भी जांच चल रही है। जो भी फैक्ट्स हैं वो बहुत जल्द सामने आएंगे और उसके अकॉर्डिंग आपको जो और जानकारी है मैं तभी विस्तृत जानकारी दे पाऊंगा। देखिए उनको मैं उनके दुख को भी समझता हूँ, तकलीफ को भी समझता हूँ। स्कूल खुद बहुत दुखी है और ऐसी घटनाएं कहीं भी नहीं होनी चाहिए और जो भी वो कह रहे हैं उनकी हर बात का मैं सम्मान करता हूँ। हर बात की बारीकी से जांच की जाएगी। नवोदय विद्यालय में अपने आप एक एंटी रैगिंग पूरी कमेटी होती है, टीम होती है, हमारे स्कूल में भी है। समय समय पर उसकी मीटिंग्स भी होती हैं और अगर उनको कोई भी डाउट है, कोई भी उनके मन की बात है, उसकी भी पूरी जांच हर स्तर पे कराई जाएगी और जो उसकी फाइंडिंग्स आएंगी उसमें एज पर रूल एक्शंस लेने की जो जरूरत होगी वो एक्शन भी लिए जाएंगे। मैं आपको सुनिश्चित करता हूं कि अगर इसमें कोई दोषी पाया गया तो उस पर जो भी कार्रवाई नियमानुसार होगी वो की जाएगी। যানজট সমস্যায় নাকাল বাহন চালকেরা যাত্রীদের সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে নাকানি চোবানি খেতে হচ্ছে। যানজট সমস্যায় নাকাল বাহন চালকরা যাত্রীদের সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে নাকানি চোবানি খেতে হচ্ছে। শহর থেকে শহরে ঘোরাঘুরি করতে দীর্ঘ সময় লেগে যায়। সমস্যার জাতাকলে পিষ্ট চালক সহ জনগণেরা সবাই পরিবর্তন চান। বাহন চালক মিডিয়ার সামনে এভাবে ব্যক্ত করলেন। শ্রীভূমি শহরের যানজটের দৃশ্য রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়ল। শহর জুড়ে জাম, কি বলবেন? আপনারা গাড়ি চলে যাচ্ছে, জাম থাকলে আর চলাফেরা মুশকিল হয়ে যাবে। কত ঘন্টা থেকে এই জামে? আমি হাফ অ্যান আওয়ার লেগেছে খালি এখান থেকে আসতে, পুলের উপর থেকে এখানে আসতে হাফ অ্যান আওয়ার লেগেছে আমার। গৌড়ীয় ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শহর শ্রীভূমিতে। বিশ্ব হিন্দু পরিষদ শ্রীভূমি জেলা উদ্যোগে তথা উত্তর পূর্বাঞ্চলের জনজাতি সেবা সমিতির ব্যবস্থাপনায় শহরের চরবাজার স্থিত গৌড়ীয় মঠ প্রাঙ্গণে গৌড়ীয় ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মন্ত্রীর হাত দিয়ে। গৌড়ীয় ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শহর শ্রীভূমিতে। বিশ্ব হিন্দু পরিষদ শ্রীভূমি জেলা উদ্যোগে তথা উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির ব্যবস্থাপনায় শহরের চরবাজার স্থিত গৌড়ীয় মঠ প্রাঙ্গণে গৌড়ীয় ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মন্ত্রীর হাত দিয়ে। ফিতা কেটে ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসমের মিন পশুপালন ও লোক নির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনী কার্যক্রমে বিশ্ব হিন্দু পরিষদের গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ তিওয়ারি ছাত্র সমাজের নৈতিক ও সংস্কৃতি বিকাশের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। ঘুমটা বেশি ছোট ছোট না বড়
সব এলাকায় স্কুল নেই বা ওই সব এলাকায় এখনো শিক্ষার যে আলো গিয়ে পৌঁছায়নি। কারণ আমরা অনেকে এখন এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু আমরা বিশেষত জনজাতি অঞ্চলে গেলে তখন উপলব্ধি করতে পারবেন যে আমাদের এখনো অনেক কাজ করার আছে। আজকে আমি আমার কনস্টিটিউয়েন্সি পাথারকান্দির কথাই বলছি যে মেদলি ছড়া, মানিকগঞ্জ, টাঙ্গিয়া, বালিয়া, কালাগাং, যুগি ছড়া, এইসব আরো অনেক রামকৃষ্ণনগর এলাকায় আছে। এইসব এলাকায় এখন অনেক কাজ করা আছে এবং জনজাতি ছাত্রছাত্রীরা যে ভালোভাবে পড়াশোনা করার জন্য ওইসব এলাকায় এখনো ব্যবস্থা গড়ে উঠতে পারে। আজকে বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদর্শ, যে শারীরিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে সবাইকে রাষ্ট্র সেবায় নিয়োজিত করা, আমাদের রাষ্ট্রই প্রথম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে এই কথা সমগ্র ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিকদের মধ্যে এই যে চেতনা জাগিয়ে উঠেছে, তার জন্য। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।